ভিভিআইপি প্রোটোকল ছাড়া রাস্তায় সাধারণ মানুষের সাথে হেঁটে চলা এক প্রধানমন্ত্রী। ট্রাফিক সিগন্যালে আমজনতার গাড়ির পাশে দাঁড়িয়ে থাকা দেশের সর্বোচ্চ নির্বাহী। দৃশ্যটা দেখতে কার না ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়, বুকটা গর্বে ভরে ওঠে। মনে হয় হ্যাঁ, এটাই তো আমাদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ। কিন্তু ঠিক এই সময়ে এই দেশেরই কোনো এক অন্ধকার গলিতে কোনো এক মধ্যবিত্ত বাবা তার পকেটের শেষ টাকাটা গুনে দেখছেন। চালের কেজি কত, পেঁয়াজের দাম কত, ওনার কপালে চিন্তার ভাঁজ। তিনি ভাবছেন, প্রধানমন্ত্রী রাস্তায় হাঁটলে আমার কি লাভ যদি দিন শেষে আমার বাজারের ব্যাগটা খালি থেকে যায়। ব্যক্তিগত সততার দুর্দান্ত শো অফ, নাকি পর্দার আড়ালে পুরনো সিন্ডিকেটের নতুন অট্টহাসি? প্রধানমন্ত্রী তারেক রহমানের আসল পরীক্ষা ঠিক কোথায় হচ্ছে? ৩ মাস ধরে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কতটুকু সফলভাবে তিনি দেশ চালাচ্ছেন, আজ আমরা ভাঙব সেই জটিল সমীকরণ। চলুন একটু পেছনের দিকে তাকাই। এক চরম অন্ধকার এবং দম বন্ধ করা ফ্যাসিবাদের যুগ শেষ হয়েছিল এক ঐতিহাসিক ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। দেশবাসী বুক ভরে নিঃশ্বাস নিয়েছিল। একটা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছিল কোটি কোটি মানুষ। এরপর দীর্ঘ 18 মাস ধরে চলেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রাতিষ্ঠানিক সংস্কারের লড়াই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় সংলাপ হয়েছে। উদ্দেশ্য ছিল একটাই, যাতে পুরনো সেই স্বৈরাচারী রাজনৈতিক অপসংস্কৃতি আর কোনোদিনও এই দেশের মাটিতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। সেই দীর্ঘ অপেক্ষার পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসে নতুন সরকার। আর জনগণের সব চোখ গিয়ে পড়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর। মানুষ ভাবছিল কেমন হবে তার শাসন, উনি কি পারবেন জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করতে? ক্ষমতায় বসার পর তারেক রহমান কিন্তু শুরুতেই দারুণ কিছু চমক দিলেন। উনার কিছু ব্যক্তিগত সিদ্ধান্ত পুরো দেশের মানুষকে চমকে দিল। উনি সরকারি দামি গাড়ি ছেড়ে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করলেন। রাস্তায় চলার সময় সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করা সেই চিরচেনা ভিভিআইপি প্রোটোকল এক ঝটকায় বাতিল করে দিলেন। শুধু তাই নয়, নিজের অফিসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিংবা 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কোনো ছবি তিনি টাঙালেন না। সেখানে স্থান পেল পবিত্র কালিমা তাইয়েবার ক্যালিগ্রাফি। মানুষ দেখল একজন প্রধানমন্ত্রী ঘড়ির কাঁটা ধরে সময় মতো অফিসে আসেন। বক্তৃতায় নিজের পুরনো গুণগান গাওয়ার পুরনো অভ্যাস ত্যাগ করে তিনি একদম নতুন এক ইমেজে হাজির হলেন। এমনকি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড এবং উৎপাদন বাড়াতে দেশজুড়ে ঐতিহাসিক খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন। জনগণ ভাবল এই তো সেই দূরদর্শী নেতা। কিন্তু রাজনীতির মাঠে যা দেখায় তা সবসময় সত্য হয় না, আর যা সত্য হয় তা সবসময় সহজে সবার সামনে আসেও না। এই চোখ বাঁধানো জনপ্রিয় ইমেজের আড়ালে এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যা দেশের সচেতন মানুষকে চরমভাবে হতাশ করে তুলেছে। নির্বাচনের আগে যে দল গণভোটের পক্ষে সবচেয়ে বেশি সোচ্চার ছিল, ক্ষমতায় গিয়ে সেই দলই আইনি জটিলতার দোহাই দিয়ে গণভোটের বাধ্যবাধকতাকে এক প্রকার এড়িয়ে গেল। শুধু তাই নয়, অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের রক্তক্ষয় সংস্কারের ফসল, যেমন গুম কমিশন, মানবাধিকার কমিশন কিংবা বিচার বিভাগ সংস্কারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো একের পর এক বাতিল বা শিথিল করা হতে লাগলো। দেশের বুদ্ধিজীবী ও সচেতন সমাজ স্তম্ভিত হয়ে ভাবছেন, আমরা কি তবে আবার সেই পুরনো অন্ধকার সুড়ঙ্গেই প্রবেশ করছি? সবচেয়ে বড় আঘাতটা আসলো মানুষের আবেগ আর বিশ্বাসের জায়গায়। জুলাই আন্দোলনের সেই বীরত্বগাথা আর শহীদদের রক্তের কৃতিত্ব নেওয়ার জন্য দলের ভেতর এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়ে গেল। এমনকি জুলাই সনদ বা তরুণের আকাঙ্ক্ষা নিয়ে অবমাননাকর বক্তব্য করতেও দ্বিধা করলেন না অনেকে। যে আন্দোলনের ওপর দাঁড়িয়ে এই নতুন সরকার, সেই আন্দোলনের চেতনাকে এভাবে খাটো করা সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছে না। এর সাথে যুক্ত হয়েছে প্রশাসনে নতুন করে দলীয়করণের ভূত।
অদ্ভুত। দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগের ক্ষেত্রে মেধার চাইতে দলীয় আনুগত্যের প্রাধান্য দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। একসাথে 50টিরও বেশি জেলায় অনুগত কর্মকর্তাদের জেলা প্রশাসক বা ডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রশ্ন উঠেছে, এটাই কি সেই বৈষম্যহীন বাংলাদেশের রূপরেখা যার জন্য তরুণ প্রজন্ম রাজপথে বুক পেতে দিয়েছিলেন? তবে সাধারণ মানুষের সবচেয়ে বড় ক্ষোভের জায়গাটা কিন্তু ভিসি বা ডিসি নিয়োগে নয়। একজন সাধারণ রিক্সা চালক, দিনমজুর কিংবা মধ্যবিত্ত চাকরিজীবীর প্রধান ভাবনা হলো ডাল ভাতের নিরাপত্তা। গত 3 মাসে দেশের আইন শৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো ঘটনা নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার উপর যুক্ত হয়েছে দলীয় নেতাকর্মীদের পুরনো সিন্ডিকেট, দখলবাজি আর চাঁদাবাজি। ক্ষমতার হাত বদল হয়েছে ঠিকই, কিন্তু ফুটপাত থেকে শুরু করে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার খাতা কিন্তু বন্ধ হয়নি। নতুন মোড়কে পুরনো চাঁদাবাজি থামাতে প্রশাসন পুরোপুরি ব্যর্থ হয়েছে। আর এই ব্যর্থতার সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের রান্নাঘরে। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি আজ আকাশ ছুঁয়েছে। বাজারে গেলে মনে হয় আগুন লেগেছে। সাধারণ মানুষের পিঠ আজ দেয়ালে ঠেকে গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা খুব স্পষ্ট করে বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এখনও দেশের মূল কাঠামোগত সমস্যাগুলোর গভীরে প্রবেশ করতে পারেননি। উনি আছেন কেবলই পপুলিজম বা হাততালি পাওয়ার ইমেজ নিয়ে, যা জনসভায় দারুণ প্রশংসিত হলেও ভেতরের অর্থনৈতিক পচনটা থামাতে পারছে না। সংকট কি শুধু দেশের ভেতরের বাজার আর প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ? আসল ভীতি লুকিয়ে আছে আমাদের অর্থনীতির ফুসফুস অর্থাৎ বৈশ্বিক শ্রমবাজার আর রেমিটেন্সে। নির্বাচনের আগে নতুন সরকারের পক্ষ থেকে প্রবাসীদের জন্য অনেক বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল বিমানবন্দরে হয়রানি বন্ধ হবে, হুন্ডি সিন্ডিকেট ভাঙা হবে এবং নতুন নতুন উন্নত দেশের শ্রমবাজার উন্মুক্ত হবে। অথচ ক্ষমতার এই 3 মাসে আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। মালয়েশিয়া, ওমান বা মধ্যপ্রাচ্যের পুরনো শ্রমবাজারগুলোর জটিলতা কাটানো তো দূরের কথা, নতুন কোনো বড় দেশের সঙ্গে দৃষ্টমান কোনো দ্বিপাক্ষিক চুক্তি সফলভাবে সম্পূর্ণ করা সম্ভব হয়নি। উল্টো হুন্ডি সিন্ডিকেট আগের মতোই সক্রিয় থাকায় বৈধ পথে রেমিটেন্স আসার গতি মন্থর হয়ে পড়েছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, প্রধানমন্ত্রী যদি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে হাততালি কুড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতি এবং বৈদেশিক রিজার্ভের নীরব সংকট দ্রুত সমাধান করতে না পারেন, তবে ভেতরের অর্থনৈতিক দেউলিয়ত্ব সামলানো অসম্ভব হয়ে পড়বে। কারণ শুধু ভেতরের ভাবমূর্তি দিয়ে আন্তর্জাতিক বাজারের সুনামি ঠেকানো যায় না। তাহলে দিন শেষে হিসেবটা কি দাঁড়ালো? প্রধানমন্ত্রী জনতার সঙ্গে রাস্তায় হাঁটছেন, ট্রাফিক সিগন্যালে দাঁড়াচ্ছেন। ওনার এই ইমেজটা অবশ্যই প্রশংসনীয়। ওনার মাঝে এখনো পুরনো স্বৈরাচারী অহংকার দেখা যায়নি, এটাও সত্য। কিন্তু ক্ষুধার্ত মানুষের পেট তো ইমেজের সালাদ দিয়ে ভরবে না। সাধারণ মানুষ তখনই সরকারকে সফল বলবে যখন তারা রাতের বেলা রাস্তায় নিরাপদ চলাচল করতে পারবে, বাজার গিয়ে 4টা জিনিস কম দামে কিনতে পারবে, তরুণদের কর্মসংস্থান হবে এবং দুর্নীতি পুরোপুরি দূর হবে। ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো যদি কেবলই একটা শো অফ হয় আর পেছনের দরজা দিয়ে যদি চাটুকাররা দেশটাকে লুটেপুটে খায়, তবে সেই চমৎকার ইমেজের মূল্য ঠিক কতটুকু? তারেক রহমানকে একটা বিষয় খুব ভালো করে মনে রাখতে হবে, এই বাংলাদেশ 2024 সালের আগের বাংলাদেশ নয়। এই বাংলাদেশ হলো জেনজি প্রজন্মের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বাংলাদেশ। এই প্রজন্ম যেমন স্বৈরাচারকে গদি থেকে টানতে পারে, তেমনি তারা যে কোনো সময় নতুন ফ্যাসিবাদের জন্মকেও রুখে দিতে পারে। প্রধানমন্ত্রীর চারপাশে এখন যে সুবিধাবাদী চাটুকার ও অর্থলিপ্সু গোষ্ঠী ভিড় করেছে, তাদের ব্যাপারে উনি যদি এখনই কঠোর না হন, তবে ওনার এই চমৎকার ভাবমূর্তি তাসের ঘরের মতো ভেঙে পড়তে সময় লাগবে না। তারেক রহমান কি পারবেন চাটুকারদের এই বৃত্ত ভেঙে সাধারণ মানুষের আসল সমস্যাগুলো সমাধান করতে? উনি কি পারবেন ইমেজের লড়াইয়ে জিতে সত্যি সত্যি এক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে?
নাকি ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করবে? সুপ্রিয় দর্শক, নতুন সরকারের এই 3 মাসের কর্মকাণ্ড এবং দেশের সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ব্যক্তিগত সততার ইমেজ কি পারবে দেশের অর্থনীতি ও বাজার সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ করতে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। এমনই সব রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।